পানি আগুন নেভালেও কাশ্মীর হত্যাকাণ্ডের পর সিন্ধু ও ঝিলাম নদীর পানি নতুন করে আগুন লাগিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে, যার প্রতিশোধে ভারত শুরু করেছে পানি রাজনীতি, যা বেশ পুরনো ও পরীক্ষিত কৌশল। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার জবাবে সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ভারত কার্যত পাকিস্তানের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে বলেছেন পানি দিয়ে তৈরি পরমাণু বোমা। জবাবে পাকিস্তান জানিয়েছে পানি বন্ধ করলে তা যুদ্ধে শামিল হবে। পাকিস্তানের সাথে ভারতের পানির বিরোধের ইতিহাস নতুন নয়। দেশভাগের পরই 1948 সালে ভারত প্রথম সিন্ধু নদীর সেচ প্রকল্পের পানি আটকে পাকিস্তানকে বিপাকে ফেলে। পরে বহু দর কষাকষির পর 1960 সালে হয় সিন্ধু পানি চুক্তি, কিন্তু সেই শান্তি বেশি দিন টেকেনি। চেনাব নদীতে বাগলিহার বাঁধ নিয়ে বিতর্ক, ঝিলাম নদীর ওপর ওউলার লেক প্রকল্প ঘিরে বিরোধ আর কিষণগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে দুই দেশের সম্পর্ক বারবার টালমাটাল হয়েছে। সাম্প্রতিক উত্তেজনায় ভারত উরি বাঁধ থেকে ঝিলাম নদীতে হঠাৎ পানি ছেড়ে দেয়, আর তার ঢেউ গিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে আকস্মিক বন্যা ডেকে আনে। পাকিস্তান আশঙ্কা করছে ভারত যদি সিন্ধু নদীর রাটলে বাঁধের পানি আটকে দেয়, তাহলে তাদের কৃষি ও পানির সরবরাহ চরমভাবে ব্যাহত হবে। বাংলাদেশের সঙ্গেও ভারতের পানির দ্বন্দ্ব বেশ পুরনো। 1975 সালে গঙ্গায় ফারাক্কা ব্যারেজ চালু হওয়ার পর পদ্মার পানি কমে বাংলাদেশের উত্তরাঞ্চলের শুষ্ক মৌসুমে শুরু হয় ভয়াবহ সংকট। সাম্প্রতিক বছরগুলোতে ফেনী নদীর পানিও বিরোধ ও বিতর্কের জন্ম দিয়েছে, আর তিস্তা নদী নিয়েও বহু বছর ধরে পানি ভাগাভাগির সমঝোতা হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজ থেকে নিয়ন্ত্রিত তিস্তার পানি শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তরে ভয়াবহ পানি সংকট তৈরি করে। নেপালের সাথেও ভারতের জল সম্পর্ক সরল নয়। কোশি আর গন্ডক ব্যারেজ তৈরি করে বন্যা নিয়ন্ত্রণের চুক্তি হলেও নেপাল বরাবরই বলেছে এগুলোর সুবিধা ভারতে বেশি, নেপালে কম। মহাকালী নদীতে টানাকপুর ব্যারেজ আর পরিকল্পিত পঞ্চেশ্বর বাঁধ প্রকল্প নিয়েও আজ পর্যন্ত বহু সন্দেহ রয়ে গেছে। নেপালের অভিমত, ভারত তাদের ভূখণ্ড ব্যবহার করলেও পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করেনি। ভুটানের ক্ষেত্রেও পানি নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। কোভিডের কারণে সীমান্ত বন্ধ থাকায় আসাম রাজ্যের কৃষকরা ভুটানে গিয়ে ঐতিহ্যবাহী সেচ খাল পরিষ্কার করতে পারেনি। এতে আসামের বাক্সা ও বরপেটা জেলায় পানি সংকট তৈরি হয় এবং ভুল বোঝাবুঝিতে ভুটানের বিরুদ্ধে পানি আটকে রাখার অভিযোগ ওঠে। ভুটান সরকার দ্রুত নিশ্চিত করে এটা কোনো কৃত্রিম বাধা ছিল না, বরং সীমান্ত নিষেধাজ্ঞার ফলাফল। পরে দুই দেশের আলোচনায় সমস্যা মিটে যায়। আর চীনের সাথেও ভারতের পানি সংক্রান্ত টানাপোড়েন ক্রমশ বাড়ছে। 2017 সালে ডোকলাম সংকটের সময় চীন হঠাৎ করেই ব্রহ্মপুত্র নদীর প্রবাহের তথ্য সরবরাহ বন্ধ করে দেয়। আর 2020 সালে চীন ঘোষণা দেয় তিব্বতে ভারত সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্রের উজানে বিশাল জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে। ভারতের আশঙ্কা, এত বড় বাঁধ তৈরি হলে ভাটির দেশগুলোর উপর, বিশেষ করে ভারতের আসাম ও বাংলাদেশের উপর তা সরাসরি প্রভাব ফেলবে। পানির অপর নাম জীবন হলেও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অদৃশ্য আগুন হয়ে উঠেছে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসে ভ্যাটিকানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একান্ত বৈঠক সম্পন্ন হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই বৈঠককে অতি ফলপ্রসূ হিসাবে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওভাল অফিসে অনুষ্ঠিত দুই নেতার উত্তপ্ত বৈঠকের পর এটিই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। জেলেনস্কির দপ্তর জানায়, সেন্ট পিটার্স বাসিলিকায় বসে ট্রাম্প ও জেলেনস্কি একে অপরের দিকে ঝুঁকে প্রায় 15 মিনিট কথা বলেন। কিয়েভ এবং ওয়াশিংটন থেকে প্রকাশিত ছবিতেও এই বৈঠকের দৃশ্য দেখা গেছে। আর দুই নেতার অতি ফলপ্রসূ আলোচনার খবর প্রকাশ হওয়ার পর সচেতনরা বলছেন, ট্রাম্প যেমন ধমক দিতে পারেন, তেমনি বিনয়ী হয়ে পিঠ চাপড়েও দিতে পারেন। আদতে ট্রাম্প সবই পারেন।
বৈঠক শেষে সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি লেখেন, ভালো বৈঠক হয়েছে, একান্তে অনেক কিছু আলোচনা করতে পেরেছি। আলোচনার বিষয় থেকে আমরা ফলপ্রসূ কিছু প্রত্যাশা করছি। জেলেনস্কি আরও লেখেন, আলোচনায় উঠে আসা বিষয়ের মধ্যে ছিল আমাদের জনগণের জীবন রক্ষা, সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং একটি নির্ভরযোগ্য ও স্থায়ী শান্তি যা ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে তিনি আরও লেখেন, তাদের এই বৈঠক প্রতীকী বৈঠক ছিল এবং এর যৌথ ফলাফল অর্জিত হলে তা ইতিহাস তৈরি করবে। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে একটি অতি ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে। বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত পরে জানানো হবে। জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রিও ইয়ারমাক এই 15 মিনিটের বৈঠককে গঠনমূলক বলে বর্ণনা করেছেন, তবে তাদের আলোচনার বিস্তারিত এখনও জানাননি। ট্রাম্প জেলেনস্কির এই বৈঠকটি এমন সময়ে হলো যখন ইউক্রেন রাশিয়া সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের পর ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে করে রোম ত্যাগ করেন। আকাশে থাকাকালীন তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প লেখেন, গত কয়েকদিনে পুতিনের কোনো কারণ ছিল না বেসামরিক এলাকায় শহর ও গ্রামে মিসাইল নিক্ষেপ করার। গত বৃহস্পতিবার একটি রুশ ক্ষেপণাস্ত্র কিয়েভের একটি ভবনে আঘাত করে, যেখানে 12 জন নিহত হন। ট্রাম্প আরও লেখেন, এটা আমাকে ভাবিয়ে তুলছে যে হয়তো পুতিন যুদ্ধ থামাতে চান না, বরং আমাকে শুধু সময় ক্ষেপণ করছেন। ট্রাম্পের এই পোস্টকে তার পূর্ববর্তী পোস্টের উল্টো হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা। এর আগে ট্রাম্প জেলেনস্কির কঠোর সমালোচনা করে ও পুতিন সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছিলেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই থামাতে পারছে না ইসরায়েল। একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে ইয়েমেনি বাহিনী। সোমবারও ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের উপর বড় আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি ঘাঁটি ও মার্কিন যুদ্ধজাহাজ ছিল তাদের লক্ষ্যবস্তু। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ মাত্র একদিনে 4টি বড় সামরিক অভিযান চালিয়েছে। তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থান এবং লোহিত সাগরে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে এই হামলা চালায়। ইয়েমেনি বাহিনী তাদের 2টি অত্যাধুনিক ড্রোন দিয়ে ইসরায়েলের 2 জায়গায় একসাথে হামলা চালায়। প্রথম ড্রোনটি ইসরায়েলের দখলকৃত ইয়াফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে। দ্বিতীয় ড্রোনটি আশকালান শহরের লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনি সমর্থনেই এই হামলা চালানো হয়েছে। তাদের বেশিরভাগ টার্গেটেই মার্কিন যুদ্ধজাহাজকে এলোমেলো করে দেওয়ার জন্য। ইয়েমেনি বাহিনী আরও কয়েকটি ড্রোন ব্যবহার করে উত্তর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপর হামলা চালিয়েছে। বিশেষ করে তারা মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস ট্রাম্পকে টার্গেট করেছিলেন। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, আমেরিকা প্রতিদিন যে আক্রমণ চালাচ্ছে তার জবাবে এই হামলা চালানো হচ্ছে। এছাড়াও শনিবার সকালে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইয়েমেন দাবি করে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে থামাতে পারেনি, তবে ইসরায়েলি মিডিয়া বলছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। গত 6 সপ্তাহে ইয়েমেনি বাহিনী 7টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোনের মূল্য প্রায় $200 মিলিয়ন বা $200 কোটি। গত সপ্তাহে হুতি গোষ্ঠী 3টি মার্কিন ড্রোন ধ্বংস করে। এসব ড্রোন মূলত আক্রমণ বা নজরদারির কাজে ব্যবহার হতো। ড্রোনগুলোর দাম প্রায় $30 মিলিয়ন। এগুলো মূলত 40,000 ফুট বা 12,100 মিটার উচ্চতায় উঠতে পারে। ইয়েমেনি বাহিনী বলছে, যতদিন গাজায় ইসরায়েলি বাহিনী আক্রমণ ও অবরোধ চালিয়ে যাবে ততদিন তারাও এমন হামলা চালিয়ে যাবে। তারা তাদের সামরিক শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে বলেও জানিয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা উন্নত করতে থাকবে এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন আরও জোরালো করবে। ইয়েমেনি সেনাবাহিনী ইতোমধ্যে লোহিত সাগরে ও এর আশেপাশের এলাকায় ইসরায়েল আমেরিকার লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েল গণহত্যা যখন তীব্র হচ্ছে, ইয়েমেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো বন্ধ করে দিয়েছে। তাদের লক্ষ্য হলো ইসরায়েলে অস্ত্র এবং রসদ পৌঁছানো বন্ধ করা এবং বিশ্বকে গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে তাকাতে বাধ্য করা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি গেরিলা ইসরায়েলে বড় হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে। সেই সময় থেকে ইয়েমেন প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইসরায়েল আগ্রাসনের বিপক্ষে লড়াই করছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বারবার বলেছে, ফিলিস্তিনি মুক্তির লড়াইয়ে আমরা পূর্ণ সমর্থন দেব। ইসরায়েলি হামলা যতদিন চলবে, আমাদের জবাবও ততদিন চলবে। টালমাতাল বিশ্ব রাজনীতিতে একটু দেরি হলেও প্রকাশ্যে এসেছেন কিম জং উন। উত্তর কোরিয়া এবার রাশিয়ায় বিপুল সৈন্য পাঠিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প জেলেনস্কির সমঝোতা বৈঠকের পরই কিম জং উন রাশিয়ার সমর্থনে এই সৈন্যদল পাঠালো। উত্তর কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে তারা ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধকে সমর্থন করার জন্য রাশিয়ায় সেনা পাঠিয়েছে। কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর দখল ছাড়াতে রাশিয়াকে পুনরুদ্ধারে পিয়ংইয়ং সহায়তা করেছে। সোমবার উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে দেয়া এক বিবৃতিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশন জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে রাশিয়ান বাহিনীর পাশাপাশি যুদ্ধে সেনা পাঠিয়েছেন। দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে জানিয়েছে যে কুর্স্কে সাহায্য করার জন্য পিয়ংইয়ং গত বছর 10,000-এরও বেশি সৈন্য পাঠিয়েছিল। রাশিয়ার চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের প্রশংসা করার পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এসেছে। মস্কো এই প্রথম প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ স্বীকার করেছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA কিমকে উদ্ধৃত করে বলেছে যে ইউক্রেনীয় নব্য নাৎসি দখলদারদের নির্মূল ও নিশ্চিহ্ন করার জন্য এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর সহযোগিতায় কুর্স্ক অঞ্চল মুক্ত করার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছিল। কিম বলেন, যারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছিলেন তারা সকলেই বীর ও মাতৃভূমির সম্মানের প্রতিনিধি। উত্তর কোরিয়া রাশিয়ান ফেডারেশনের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে জোট বাঁধাকে সম্মানের বিষয় বলে মনে করেন। ইউক্রেনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের সম্মান জানাতে রাজধানী পিয়ংইয়ংয়ে শিগগিরই একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হবে। পিয়ংইয়ংয়ের নিশ্চিত করার পর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কিমের প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন যে তার দেশের কোরিয়ান বন্ধুরা সংহতি, ন্যায় বিচার এবং প্রকৃত বন্ধুত্বের অনুভূতি থেকে কাজ করেছে। গত বছরের জুনে পুতিন এবং কিম একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যেখানে যুদ্ধের ক্ষেত্রে উভয় দেশ একে অপরের সামরিক সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতির কথা উল্লেখ ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন উত্তর কোরিয়া ও রাশিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী সৈন্য মোতায়েনের তথ্য প্রকাশ করেছে। সিউলের ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়ার স্টাডিজের প্রেসিডেন্ট ইয়াং মুজিন সংবাদ মাধ্যম AFP-কে বলেন, তারা মনে করছে সৈন্য মোতায়েনের বিনিময়ে প্রাপ্ত ক্ষতিপূরণ আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষতির চেয়েও বেশি লাভজনক হবে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া সম্ভবত রাশিয়ার কাছ থেকে আরও বেশি পুরস্কার আদায়ের লক্ষ্যে নিজেদের অবদানকে বিজয়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রোববার জানান, কুর্স্ক অঞ্চলের জন্য এখনও ইউক্রেনের সেনারা যুদ্ধ করে চলেছে। পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় সামরিক কমিশন বলছে, এই অভিযান উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে দৃঢ় সামরিক বন্ধুত্বের প্রমাণ।